মশাইটা প্রথমে তার পা দুটোকে আলাদা করেছে। দেখেছো তো, দেখেছো? আর আর ওই বেঞ্চির উপর তার মাথাটা পড়ে আছে, পাশে একটা হাত, আর আর মাংস কাটার ব্লকের অন্য পাশে পড়ে আছে আর একটা হাত। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। যতবার আমি এই ছবিটা দেখি ততবার আমার শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে যায়। আমার চোখ সরাতে ইচ্ছে করে না, মনে হয় আরো দেখতে থাকি, আরো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য রয়েছে একটি ভৌতিক গল্প, এইচপি লাভক্রাফটের গল্প। আচ্ছা, এইচপি লাভক্রাফট সম্বন্ধে আপনাদের কিছু জিনিস বলে রাখা দরকার। শৈশবে তিনি প্রায়ই এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখতেন যেখানে অদ্ভুত ডানাওয়ালা প্রাণীরা তাকে তাড়া করত। পরে তিনি সেই দুঃস্বপ্নগুলোকেই গল্পের রূপ দেন। তাছাড়াও তার ভয়ঙ্কর একটি বইয়ের নাম দেন নেক্রোনমিকন। কিন্তু এতটাই বাস্তব মনে হতো তার বইগুলো যে অনেক মানুষ সত্যিই বইটির অস্তিত্ব খুঁজতে শুরু করেছিলেন। আজ আপনাদের জন্য মণ্ডলে আড্ডাখানার স্পেশাল প্রেজেন্টেশন, দ্য পিকচার ইন দ্য হাউস বাই এইচপি লাভক্রাফট। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে আজকের গল্প। সাল নভেম্বর মাসের এক বিকেলে আমি ভয়ানক ঝড় বৃষ্টির মধ্যে পড়ে আশ্রয়ের খোঁজ করছিলাম। বৃষ্টি এতটাই জোরে হচ্ছিল যে বাইরে থাকার চেয়ে যে কোনো একটি ছাদের নিচে থাকা অনেক বেশি নিরাপদ মনে হচ্ছিল। সেই সময় আমি মিসকাটনিক উপত্যকায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমার উদ্দেশ্য ছিল সেখানকার পুরনো পরিবারগুলোর বংশতালিকা এবং ইতিহাস সম্পর্কে তথ্য সংগ্রহ করা। রাস্তা ছিল দুর্গম, আঁকাবাঁকা এবং অনেকটাই অনিশ্চিত, তাই যাতায়াতের জন্য আমি একটি সাইকেল ব্যবহার করছিলাম। সেদিন আমি আরখাম শহরে পৌঁছানোর জন্য একটি ছোট এবং কম ব্যবহৃত পথ বেছে নিয়েছিলাম। কিন্তু শহর থেকে অনেক দূরে নির্জন এক জায়গায় হঠাৎ প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। চারিদিকে কোথাও মানুষের চিহ্ন মাত্র নেই, কোনো ঘর বাড়িও দেখা যায় না। ঠিক তখনই চোখে পড়ল একটি পুরনো ভাঙাচোরা কাঠের বাড়ি। বাড়িটি ছিল অত্যন্ত জীর্ণ এবং ভয়ঙ্কর চেহারার। এটি একটি পাথুরে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়েছিল। বাড়িটির দুই পাশে দুটি বিশাল এলম গাছ দাঁড়িয়েছিল, যেগুলোর একটিতেও পাতা ছিল না। দূর থেকে মনে হচ্ছিল গাছ দুটি যেন শুকনো কঙ্কালের মতো বাড়িটিকে পাহারা দিচ্ছে। বাড়ির ধুলোমাখা অস্পষ্ট জানলাগুলো এমনভাবে তাকিয়েছিল যেন অন্ধ চোখ দিয়ে কেউ বাইরে নজর রাখছে। রাস্তা থেকে বেশ কিছুটা দূরে থাকলেও বাড়িটি প্রথম দেখাতেই আমার মনে অদ্ভুত অস্বস্তি সৃষ্টি হয়েছিল। সাধারণ সুন্দর এবং মানুষের বসবাসযোগ্য বাড়িগুলো কখনো এমন অদ্ভুত মনে হয় না। অতীত বংশতালিকা নিয়ে গবেষণা করতে গিয়ে আমি অনেক পুরনো লোককথা ও ভূতের গল্প শুনেছিলাম, আর সেই অভিজ্ঞতাগুলো আমাকে এই ধরনের নির্জন ভাঙাচোরা বাড়ির প্রতি স্বাভাবিকের চেয়ে বেশি সতর্ক ও কুসংস্কারচ্ছন্ন করে তুলেছিল। তবুও ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে ভয়কে উপেক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ঠান্ডা বাতাস শরীর কাঁপিয়ে দিচ্ছিল, আর বৃষ্টির ধারায় সামনে দেখা পর্যন্ত কঠিন হয়ে উঠেছিল। তাই আমি আমার সাইকেলটি নিয়ে আগাছায় ভরা ঢাল বেয়ে ধীরে ধীরে বাড়িটির দিকে এগোলাম। অবশেষে সেই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। দরজাটি দেখে মনে হচ্ছিল এটি বহু বছর খোলা হয়নি। তার মধ্যে যেন কোনো গভীর গোপন রহস্য লুকিয়ে আছে।
চারিপাশের নীরবতা, ঝড়ের শব্দ আর সেই অদ্ভুত বাড়ির উপস্থিতি মিলিয়ে মুহূর্তটি হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর ও রহস্যময় অভিজ্ঞতা। আমি প্রথমে ভেবেছিলাম বাড়িটি নিশ্চয়ই বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। বাইরে থেকে সেটিকে ঠিক সেরকমই মনে হচ্ছিল, নির্জন, জীর্ণ এবং ওই যে বলে না ভুতুড়ে, ওই রকম টাইপের। কিন্তু যত আমি কাছে এগোতে লাগলাম ততই মনে হলো বিষয়টি অতটা সহজ নয়। বাড়ির দিকে যাওয়ার সরু পথগুলো আগাছায় ঢাকা ছিল ঠিকই, কিন্তু পুরোপুরি মুছে যায়নি। দেখে বোঝা যাচ্ছিল অনেক দিন আগে কেউ এগুলো ব্যবহার করত এবং হয়তো এখনো কখনো সখনো কেউ চলাচল করে। সেই ছোট্ট লক্ষণটি আমার মনে সন্দেহ জাগালো, হয়তো বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত নয়। দরজার সামনে এসে আমি জোরে ধাক্কা দিতে সাহস পেলাম না, পরিবর্তে ধীরে ধীরে কড়া নাড়লাম। কেন যেন বুকের ভেতর এক অকারণ ভয় জমে উঠছিল। আমি নিজেও বুঝতে পারছিলাম না ঠিক কিসের জন্য এত অস্বস্তি হচ্ছে। দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে করতে চারিপাশে তাকালাম। দরজার ধাপটি ছিল খসখসে পাথরের তৈরি, যার গায়ে সবুজ শ্যাওলা জমে পিচ্ছিল হয়ে গেছে। পাশের জানলাগুলোর দিকে চোখ পড়ল, সেগুলো ছিল পুরনো, কাঠের ফ্রেমে আটকানো, ধুলো আর ময়লায় অস্বচ্ছ। তবু আশ্চর্যের বিষয়, একটিও কাঁচ ভাঙা নয়। এই বিষয়টি আমাকে আরও অস্বস্তিতে ফেলল। যদি বাড়িটি সত্যি বহুদিন ধরে ফাঁকা থাকতো, তবে এত বছরেও একটিও জানলা অক্ষত থাকার কথা নয়। অর্থাৎ এই নীরবতা ও অবহেলার মাঝেও সম্ভবত কেউ এখানে বসবাস করে। কিন্তু আমার কড়া নাড়ার কোনো উত্তর এলো না। আমি আবার ডাক দিলাম, বাড়িতে কেউ আছে? প্লিজ দরজাটা খুলুন। তবুও কোনো শব্দ নেই, না কোনো পদশব্দ, না কণ্ঠস্বর, শুধু বাইরে ঝড়ের শব্দ। শেষে সাহস করে মরচে ধরা খিলটি ঘুরিয়ে দেখলাম। অবাক হয়ে বুঝলাম দরজাটি বন্ধই ছিল না। ধীরে ধীরে ঠেলে খুলতেই ভেতর থেকে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে বাতাস বেরিয়ে এলো, সঙ্গে এক ধরনের পুরনো আষ্টে এবং বিরক্তিকর গন্ধ, যেন বহু বছরের পচা কাঠ, স্যাঁতসেঁতে দেওয়াল আর অদৃশ্য কোনো কিছুর গন্ধ একসঙ্গে মিশে আছে। আমি আমার সাইকেলটি নিয়ে ভেতরে ঢুকলাম এবং পেছনে দরজাটি বন্ধ করে দিলাম। ভেতরে একটি ছোট প্রবেশ কক্ষ ছিল। দেওয়ালের প্লাস্টার অনেক জায়গায় খসে পড়ে ইট বেরিয়ে এসেছে। মেঝে অন্ধকার, বাতাস ভারী, আর পুরো জায়গাটিতে অদ্ভুত এক নীরবতা। সামনেই একটি সরু কাঠের সিঁড়ি ওপরের তলায় উঠে গেছে। সিঁড়ির পাশে একটি ছোট দরজা দেখা গেল, যা সম্ভবত মাটির নিচের সেলার বা গুদাম ঘরে যাওয়ার পথ। আর বাম ও ডান দিকে দুটি বন্ধ দরজা ছিল, যেগুলো নিচের তলার অন্যান্য ঘরের দিকে নিয়ে যায়। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম, অনুভব করলাম যেন বাড়িটির প্রতিটি কোণ অন্ধকারের আড়াল থেকে আমাকে লক্ষ্য করছে। সাইকেলটি দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে রেখে আমি বাম পাশের দরজাটি খুলে ভেতরে ঢুকলাম। এটি ছিল একটি ছোট ঘর, যার ছাদ নিচু। ঘরটিতে খুব কম আলো ছিল। দুইটি ধুলোয় ঢাকা জানলা দিয়ে সামান্য আলো ঢুকছিল। ভেতরে ছিল খুবই সাধারণ ও পুরনো ধরনের আসবাবপত্র। ঘরটিকে বসার ঘর বলেই মনে হচ্ছিল। সেখানে একটি টেবিল, কয়েকটি চেয়ার এবং একটি বড় অগ্নিকুণ্ড ছিল। অগ্নিকুণ্ডের ওপরে একটি পুরনো ঘড়ি টিকটিক করে শব্দ করছিল। কিছু বই এবং খবরের কাগজও ছিল,
কিন্তু ঘরের অন্ধকারে সেগুলোর নাম পড়া ভীষণ কঠিন। ঘরের সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় ছিল এর গভীর পুরনো ভাব। এই অঞ্চলের অনেক বাড়িতেই আমি অতীতের স্মৃতি বহনকারী জিনিস দেখেছি, কিন্তু এই ঘরটি ছিল আলাদা। এখানে এমন একটি জিনিসও চোখে পড়ল না যা ফরাসি বিপ্লবের পরের সময়ের বলে মনে হয়। সব কিছু এতটাই পুরনো ছিল যে সময় এখানে থমকে গেছে। আসবাবপত্র যদি একটু সুন্দর ও দামি হতো, তবে এটি কোনো সংগ্রাহকের জন্য অমূল্য সম্পদে ভরা ঘর হতে পারত। ঘরটি যত বেশি দেখছিলাম তত বেশি যেন অস্বস্তি অনুভব করছিলাম। বাইরে থেকে বাড়িটিকে দেখে যে অদ্ভুত বিরূপ অনুভূতি হয়েছিল তা যেন আরো তীব্র হয়ে উঠল। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি আমাকে ভয় দিচ্ছে, কিন্তু চারপাশে এমন এক অনুভূতি ছড়িয়েছিল যেন এই বাড়ির সঙ্গে বহু পুরনো অন্ধকার এবং লুকানো কোনো রহস্য জড়িয়ে আছে। বাতাসে ছিল এক ধরনের অতীতের গন্ধ। আমি বসতে ইচ্ছে করলাম না, বরং ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে বিভিন্ন জিনিসগুলো ভালো করে দেখতে লাগলাম। আমার নজর প্রথমে পড়ল টেবিলের ওপর রাখা একটি মাঝারি আকারের বইয়ের ওপর। বইটি এত পুরনো দেখাচ্ছিল যে মনে হচ্ছিল এটি কোনো জাদুঘরে থাকার কথা। বইটি চামড়ায় বাঁধানো ছিল এবং ধাতব অংশ দিয়ে সাজানো। আশ্চর্যের বিষয়, বইটি খুব যত্নে সংরক্ষিত ছিল। এমন একটি সাধারণ গ্রাম্য ঘরে এত মূল্যবান ও বিরল বই পাওয়া সত্যিই অস্বাভাবিক। আমি বইটির প্রথম পাতা খুললাম। সেখানে দেখে আমি আরও বিস্মিত হলাম। এটি ছিল আফ্রিকার কঙ্গো অঞ্চল নিয়ে লেখা একটি প্রাচীন ল্যাতিন ভাষার বই। বইটি 1598 সালে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে ছাপা হয়েছিল। এই বইটির কথা আমি আগেও শুনেছিলাম, কারণ এতে ডি ভাইদের তৈরি অদ্ভুত ও বিখ্যাত খোদাই করা ছবি ছিল। তাই আমি আগ্রহ নিয়ে পাতাগুলো উল্টোতে শুরু করলাম। ছবিগুলো ছিল অত্যন্ত চমৎকার, যদিও বাস্তবতার চেয়ে কল্পনার ছাপই বেশি ছিল। আফ্রিকার মানুষদের ইউরোপীয় মুখবয়ব ও সাদা চামড়ায় আঁকা হয়েছিল। আমি হয়তো আরও অনেকক্ষণ বইটি দেখতাম, কিন্তু একটি ছোট ঘটনা হঠাৎ আমার অস্বস্তিকে আবার জাগিয়ে তুলল। বইটি বরাবর নিজে থেকেই একই পাতায় খুলে যাচ্ছিল, 12 নম্বর ছবির পাতায়। সেখানে ছিল আনজি কুয়েস নামের নরখাদকের কসাইখানার ভয়াবহ চিত্র এবং বিবরণ। সেই ভয়ঙ্কর ছবিটি দেখে আমার ক্লান্ত স্নায়ু কেঁপে উঠল। মুহূর্তের মধ্যেই ঘরের রহস্যময় ও অশুভ পরিবেশ আবার আমাকে গ্রাস করল। আমি ছবিটা দেখে একটু লজ্জা পেয়েছিলাম, কারণ এত ছোট একটা বিষয় আমাকে এতটা ভয় পাইয়ে দিয়েছিল। কিন্তু ছবিটি আমাকে সত্যি অস্বস্তিতে ফেলেছিল, বিশেষ করে এর পাশের লেখাগুলোতে আঞ্জিক নামের এক আদিবাসী গোষ্ঠীর নরভক্ষণ বা মানুষ খাওয়ার ভয়ঙ্কর রীতির কথা লেখা ছিল। সেই বর্ণনাগুলো ছবিকে আরও ভীতিকর করে তুলেছিল। নিজেকে শান্ত করার জন্য আমি পাশের একটি তাকের দিকে তাকালাম। সেখানে কয়েকটি পুরনো বই সাজানো ছিল। একটি 18 শতাব্দীর পুরনো বাইবেল, একই সময়ের পিলগ্রিমস প্রোগ্রেস বইটি, যাতে অদ্ভুত এবং কুৎসিত কাঠ খোদাই করা ছবি ছিল। ইনসা থমাস নামের একজন পঞ্চাঙ্গ প্রকাশকের ছাপানো সংস্করণ, ম্যাগনালিয়া ক্রিস্টি আমেরিকানা নামের বিশাল মোটা প্রায় পচে যাওয়া একটি বই, আর কয়েকটি তুলনামূলক নতুন বই। আমি বইগুলো দেখছিলাম, ঠিক তখনই হঠাৎ আমার মাথার উপরে থাকা ঘরের মেঝে থেকে কারো হাঁটার শব্দ শুনতে পেলাম। শব্দটি এতটাই স্পষ্ট ছিল যে আমি সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। একটু আগেই তো আমি দরজায় কড়া নেড়েছিলাম, কিন্তু কেউ সাড়া দেয়নি। তাই প্রথমে মনে হলো এ কি করে সম্ভব।
কয়েক মুহূর্ত পরে আমি নিজেকে বোঝালাম সম্ভবত বাড়ির লোকটি গভীর ঘুমে ছিলেন এবং এখনই ঘুম থেকে উঠেছেন। তারপর আমি শুনতে পেলাম পুরনো কাঠের সিঁড়ি মচমচ শব্দ করতে করতে কেউ ধীরে ধীরে নিচে নামছে। পদশব্দগুলো ছিল ভারী, যেন একজন শক্তপোক্ত মানুষ হাঁটছেন, কিন্তু সেই ভারী পদক্ষেপের মধ্যেও অদ্ভুত সতর্কতা ছিল, যেন তিনি সাবধানে পা ফেলছেন, যেন কাউকে ভয় না দেখাতে চান অথবা নিজেকে কিছুটা লুকিয়ে রাখছেন। এই বিষয়টাই আমাকে আরও বেশি অস্বস্তিতে ফেলল। ভারী অথচ সতর্ক পদক্ষেপ, এতে এক ধরনের রহস্যময় ও অশুভ অনুভূতি ছিল। আমি মনে করলাম ঘরে ঢোকার সময় আমি দরজাটি নিজের পেছনে বন্ধ করে দিয়েছিলাম। এখন আমি সেই ছোট আধো অন্ধকার ঘরে একা দাঁড়িয়ে আছি। চারিদিকে পুরনো বই, ধুলো এবং এক অদ্ভুত নীরবতা। আর সেই নীরবতার মধ্যে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে অজানা এক ব্যক্তি। মুহূর্তটির মধ্যে এমন এক চাপা ভয় ছিল, যেন যেই নিচে আসুক তাকে দেখে আমার জীবন আর আগের মতো থাকবে না। একটু নীরবতা নেমে এলো। মনে হলো ওপরে থেকে নেমে আসা লোকটি হয়তো হল করে রাখা আমার সাইকেলটি দেখেছিলেন। তারপর হঠাৎ একটি খসখস শব্দ হলো। দরজার হুড়কো খোলা হচ্ছে। সঙ্গে সঙ্গে কাঠের প্যানেলওয়ালা দরজাটি ধীরে ধীরে খুলে গেল। দরজায় যে মানুষটি এসে দাঁড়ালেন তাকে দেখে আমি প্রায় চিৎকার করে উঠতে যাচ্ছিলাম, শুধু ভদ্রতা সংযমের কারণে নিজেকে সামলে রাখতে পেরেছিলাম। লোকটি ছিলেন একজন বৃদ্ধ। তার লম্বা সাদা দাড়ি, ছেঁড়া ফাটা নোংরা কাপড় এবং অদ্ভুত চেহারা তাকে একই সঙ্গে ভয়ঙ্কর এবং সম্মানজনক করে তুলেছিল। তিনি ছিলেন অত্যন্ত লম্বা, নিশ্চয়ই 6 ফুটের কম নন। বয়সের ভার ও দরিদ্রের ছাপ থাকলেও তার শরীর এখনো শক্তিশালী ও ভারী। মনে হচ্ছিল একসময় তিনি খুব বলিষ্ঠ মানুষ ছিলেন। তার মুখের বেশিরভাগ অংশ ঢেকে রেখেছিল ঘন লম্বা দাড়ি। আশ্চর্যের বিষয়, দাড়িটি পুরো সাদা নয়, তাতে লালচে আভা ছিল। মুখে বয়সের ছাপ থাকলেও যতটা কুঁচকানো হওয়ার কথা ততটা ছিল না। উঁচু কপালের ওপর ঝুলেছিল সাদা চুলের ঘন গোছা, যা এখনো খুব বেশি পাতলা হয়নি। তার চোখ দুটি ছিল নীল, সামান্য লালচে, কিন্তু অস্বাভাবিকভাবে উজ্জ্বল ও তীক্ষ্ণ, যেন চোখ দুটো সবকিছু ভেদ করে দেখতে পারে। এই নোংরা ও এলোমেলো অবস্থা না থাকলে তাকে একজন অত্যন্ত প্রভাবশালী, অভিজাত ও সম্মানিত ভদ্রলোক বলে মনে হতো, কিন্তু তার অপরিচ্ছন্ন চেহারা সবকিছু বদলে দিয়েছে। ফলে তিনি একই সঙ্গে শক্তিশালী, রহস্যময় এবং কিছুটা ঘৃণাজনক বলে মনে হচ্ছিল। তিনি কি ধরনের পোশাক পরেছিলেন তা বোঝা কঠিন ছিল। মনে হচ্ছিল শুধু অনেকগুলো পুরনো তালি দেওয়া কাপড় তার শরীরে ঝুলছে। নিচে ছিল ভারী উঁচু বুট জুতো। তার অপরিচ্ছন্নতার মাত্রা এত বেশি ছিল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই মানুষটিকে দেখে আমার মনে স্বাভাবিকভাবে ভয় জন্মেছিল। তার চেহারা এমন ছিল যে মনে হচ্ছিল তিনি হয়তো রূঢ় বা একটু অভদ্র আচরণ করবেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি অত্যন্ত ভদ্রভাবে আমাকে বসার জন্য একটি চেয়ারের দিকে ইশারা করলেন। এরপর তিনি ক্ষীণ দুর্বল কণ্ঠে কথা বলতে শুরু করলেন। তার কথার ভঙ্গিতে ছিল অতিরিক্ত সৌজন্য, চাটুকারিতার মতো বিনয় এবং এক ধরনের কৃত্রিম আন্তরিকতা। এই অদ্ভুত চেহারার সঙ্গে এত নম্র আচরণের মিল খুঁজে না পেয়ে আমি ভেতরে ভেতরে শিউরে উঠলাম। তিনি এমন এক পুরনো নিউজিল্যান্ডের উপভাষায় কথা বলছিলেন যা প্রায় হারিয়ে গেছে বলে মনে করা হয়। তার উচ্চারণ ছিল খুবই বিচিত্র এবং কানে অস্বাভাবিক লাগছিল। তিনি আমার সামনে বসে বললেন, বৃষ্টিতে আটকে পড়েছেন তাই না? ভালোই করেছেন।
যে বাড়ির কাছাকাছি ছিলেন এবং ভেতরে চলে এসেছেন। মনে হয় আমি ঘুমিয়েই পড়েছিলাম, না হলে আপনার কড়া নাড়ার শব্দ আমি শুনতে পেতাম। As you can see, I am not young anymore. এখন আমার অনেক ঘুমের দরকার হয়। অনেক দূরে যাচ্ছেন। আর্কহামের স্টেজ কোচ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই পথে খুব কমই লোক আসে। আমি আর্কহামই যাচ্ছি। অনুমতি ছাড়া বাড়িতে ঢুকে পড়ার জন্য আমি ক্ষমা চাই। আপনাকে দেখে খুবই ভালো লাগছে তরুণ বাবু। এই নির্জন এলাকায় আজকাল নতুন কাউকে দেখা যায় না বললেই চলে। আগে মাঝে মাঝে লোকেরা আসতো, কিন্তু এখন চারিদিকে শুধু নীরবতা। আমার মতো কিছু বুড়ো মানুষের কাছে নতুন মুখ দেখা খুবই আনন্দকর। ইউ ক্যান্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং। তিনি একটু থামলেন, চোখ কুঁচকে আমাকে ভালো করে দেখলেন, তারপর মাথা নেড়ে বললেন, আপনার আপনার ফেসিয়াল স্ট্রাকচার দেখে মনে হচ্ছে আপনি বোস্টন শহর থেকে আসছেন। আমি কি ভুল বলছি? আমি কিছু বলার আগেই তিনি নিজেই আবার বলতে শুরু করলেন, আমি অবশ্য কোনোদিন বোস্টনে যাইনি, কিন্তু শহরের মানুষকে আমি সহজেই চিনতে পারি। তাদের পোশাক, তাদের কথা বলার ধরন, চোখের দৃষ্টি সব কিছুই আলাদা। মেনি ইয়ার্স এগো, 1884, আমাদের জেলার স্কুলে এক শিক্ষক এসেছিলেন। হি ওয়াজ ফ্রম বোস্টন। ভদ্রলোক অনেক শিক্ষিত ছিলেন, সব সময় পরিষ্কার পোশাক পরতেন আর সুন্দর করে কথা বলতেন। আর বইয়ের প্রতি তার অদ্ভুত ভালোবাসা ছিল। গ্রামের সবাই তাকে খুব সম্মান করত। কিন্তু একদিন হঠাৎ করেই তিনি চাকরি ছেড়ে চলে গেলেন। তারপর তারপর তিনি কোথায় গেলেন? সেটাই তো আশ্চর্যের কথা। কেউ জানে না তিনি কোথায় গেলেন, কি হলো, তার আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই কথা বলেই তিনি মৃদু খিলখিল করে হাসতে লাগলেন। তার সেই হাসি শুনে আমার গায়ে কাঁটা দিল। হাসিটা আনন্দের হলেও তাতে যেন অকারণ রহস্য আর অস্বস্তি লুকিয়েছিল। আমি আবার জানতে চাইলাম, আচ্ছা, আপনি কি জানেন তার কি হয়েছিল? সব গল্প সবার জন্য নয় তরুণ বাবু। তারপর তিনি চুপ না থেকে আবার নানা বিষয়ে কথা বলতে শুরু করলেন। কখনো আবহাওয়ার কথা, কখনো আশেপাশের গ্রামের কথা, কখনো বহু আগের অদ্ভুত ঘটনার কথা। তার কথাবার্তা ছিল এলোমেলো, কিন্তু তিনি এত উৎসাহ নিয়ে বলছিলেন যেন অনেক দিন পরে কাউকে পেয়ে তার মনের কথা উজাড় করে দিতে চাইছেন। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল ছিল, আর কথা বলার সময় তার কাঁপা হাত দুটো বারবার নড়ছিল। তাকে দেখে মনে হচ্ছিল তিনি একই সঙ্গে আনন্দিত, উত্তেজিত এবং কোনো গোপন চিন্তায় অস্থির। আমি ধৈর্য ধরে তার কথা শুনছিলাম, কিন্তু আমার মনে বারবার ঘুরছিল সেই বিরল বইটির কথা, যা কিছুক্ষণ আগে তার ঘরে দেখেছিলাম। পিগাফেয়ার লেখা রেগনাম কঙ্গো। এত দুর্লভ বই সাধারণত বড় বড় গ্রন্থাগারেও সহজে পাওয়া যায় না। অবশেষে সুযোগ বুঝে আমি ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, মাফ করবেন, একটা কথা জানতে চাই। আপনার কাছে পিগাফেয়ার রেগনাম কঙ্গো বইটি কিভাবে এলো? এত বিরল বই তো সাধারণত দেখা যায় না। আমার প্রশ্ন শুনে বৃদ্ধ হঠাৎ একটু চুপ হয়ে গেলেন।
তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। চোখে ভেসে উঠল এক অদ্ভুত গভীর দৃষ্টি। ঘরের ভেতর যেন হঠাৎ আরও নিস্তব্ধ হয়ে উঠল। বাইরে বাতাসের শব্দ শোনা যাচ্ছিল, আর আমি অনুভব করলাম এই বইটির সঙ্গে নিশ্চয়ই কোনো অস্বাভাবিক গল্প জড়িয়ে আছে। বইটির অদ্ভুত ছবি আর রহস্যময় বিষয়বস্তু তখনও আমার মাথা থেকে সরছিল না। পাতাগুলোর সেই অচেনা চিত্রগুলো যেন এখনও চোখের সামনে ভাসছিল। তাই বইটির কথা তুলতে আমার একটু দ্বিধা হচ্ছিল। এই বাড়িতে ঢোকার পর থেকেই আমার এক ধরনের অজানা অস্বস্তি কাজ করছিল, আর সেই বইটি যেন সেই অনুভূতিকে আরও বাড়িয়ে দিচ্ছিল। তবু মানুষের কৌতূহল অনেক সময় ভয়ের চেয়েও শক্তিশালী হয়। শেষ পর্যন্ত আমি নিজেকে সামলে নিয়ে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, এত বিরল বইটি আপনি কোথায় পেলেন? আমার আশঙ্কা ছিল হয়তো প্রশ্নটি তাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু তার ঠিক উল্টো হলো। বৃদ্ধের মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল। তিনি যেন এমন একটি বিষয় পেলেন যেটি নিয়ে কথা বলতে তিনি ভীষণ আনন্দ পান। তিনি বললেন, ও, ওই আফ্রিকার বইটার কথা বলছেন? ওটা আমাকে দিয়েছিলেন ক্যাপ্টেন এবেনেজার হোল্ট 1868 সালে। পরে তিনি যুদ্ধে মারা যান। এবেনেজার হোল্ট? নামটি শুনে আমি অনিচ্ছা সত্ত্বেও চমকে উঠলাম। বংশতালিকা ও পুরনো নথিপত্র নিয়ে কাজ করতে গিয়ে আমি এই নামটি আগেও দেখেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় আমেরিকার বিপ্লবের পরের কোনো সরকারি নথিতে আর তার নাম পাইনি। যেন মানুষটি হঠাৎ করেই ইতিহাস থেকে মুছে গিয়েছিলেন। আমি মনে মনে ভাবলাম, এই বৃদ্ধ হয়তো আমার গবেষণার জন্য মূল্যবান কিছু তথ্য জানেন। আমি ঠিক করলাম পরে সুযোগ পেলে তাকে সে বিষয়ে জিজ্ঞেস করব। বৃদ্ধ ইতিমধ্যেই গল্পে মেতে উঠেছেন। তিনি বললেন, এবেনেজার বহু বছর সালেম শহরে বাণিজ্যিক জাহাজে কাজ করতেন। সারা পৃথিবীর নানা বন্দরে যেতেন, আর যেখানে যেতেন সেখান থেকে অদ্ভুত অদ্ভুত জিনিস সংগ্রহ করে আনতেন। কেউ যেমন স্মারক জিনিস আনে, তিনি তার চেয়েও অনেক বেশি বিচিত্র সব বস্তু নিয়ে ফিরতেন। আমার ধারণা এই বইটি তিনি লন্ডন থেকে কিনেছিলেন। পুরনো বইয়ের দোকান ঘুরে বেড়াতে তার খুবই শখ ছিল। একবার আমি পাহাড়ের ওপর তার বাড়িতে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল ঘোড়া কেনা বেচা। সেইখানেই প্রথম ওই বইটি দেখি। বইয়ের ছবিগুলো আমার খুব ভালো লাগে। এমন সব অদ্ভুত ছবি আমি আগে কখনো দেখিনি। তাই তিনি শেষ পর্যন্ত একটা অদ্ভুত বিনিময়ে বইটি আমাকে দিয়ে দেন। কি বলো, বেশ অদ্ভুত না বইটা? হ্যাঁ, একটু দাঁড়ান, এই এই চশমাটা, এইবার ঠিক আছে সব। তিনি তার পুরনো তালি দেওয়া পোশাকের ভেতর হাতড়ে একজোড়া চশমা বের করলেন। চশমাটি দেখে মনে হচ্ছিল সেটিও যেন 100 বছরের পুরনো। ছোট ছোট অষ্টভুজাকার কাঁচ, সরু ইস্পাতের ফ্রেম, আর কাঁচে ধুলোর আস্তরণ। চশমা পরে তিনি খুব যত্ন করে বইটি খুললেন। পাতাগুলো এত আদর করে উল্টাচ্ছিলেন যেন কোনো মূল্যবান ধনরত্ন স্পর্শ করছেন। এবেনেজার এই বই থেকে একটু আধটু পড়তে পারতেন, কারণ এটি ল্যাটিন ভাষায় লেখা। আমি তো ল্যাটিন জানি না, তবে গ্রামের কয়েকজন স্কুল শিক্ষককে দিয়ে কিছুটা অংশ পড়িয়ে শুনেছিলাম, আর পার্সন ক্লার্কও পড়েছিলেন। তিনি হঠাৎ গলা নিচু করে বললেন, আরে, চিনতে পারলে না? ওই যে যাজক, যার সম্পর্কে লোক বলে তিনি পুকুরে ডুবে মারা গেছিলেন। আচ্ছা,
আপনি কি বইটা পড়তে পারেন? হ্যাঁ, কিছুটা পারি। তার চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আমি বইয়ের শুরু থেকে একটি অনুচ্ছেদ বেছে নিয়ে ইংরেজিতে অনুবাদ করে শোনালাম। অনুবাদে হয়তো কিছু ভুল ছিল, কিন্তু তা ধরার মতো জ্ঞান তার ছিল না। অসাধারণ, অসাধারণ। তিনি প্রায় শিশুর মতো উচ্ছ্বসিত হয়ে বললেন, ঠিক এইভাবেই শুনতে চেয়েছিলাম। তার আনন্দ ছিল একেবারে সরল ও নিষ্পাপ। যদিও তিনি আমার খুব কাছে এসে দাঁড়িয়েছিলেন, আর তার পুরনো কাপড় ও স্যাঁতসেঁতে ঘরের গন্ধ আমাকে অস্বস্তিতে ফেলেছিল, তবু তার এই শিশুসুলভ উচ্ছ্বাস দেখে বিরক্ত হওয়া কঠিন ছিল। আমার মনে একটু হাসিও পেল। যে মানুষটি নিজে বইটি পড়তে পারেন না, তিনি কেবল ছবিগুলোর জন্যই এত যত্ন করে বইটি আগলে রেখেছেন। ঘরে রাখা কয়েকটি ইংরেজি বই তিনি আদৌ কতটা পড়তে পারেন তা নিয়েও মনে প্রশ্ন জাগল। তবে এই সরল আচরণে আমার মনে জমে থাকা অজানা ভয়ের অনেকটাই কেটে গেল। বৃদ্ধকে আর ভয়ঙ্কর বা রহস্যময় মনে হলো না, বরং তাকে মনে হলো একাকী, অদ্ভুত স্বভাবের, কিন্তু নিরীহ এক বৃদ্ধ, যিনি পুরনো স্মৃতি, বিরল বই এবং বিস্ময়কর ছবির মধ্যে নিজের ছোট জগৎ করে তুলেছেন। ঠিক তখনই তিনি আবার কথা বলতে শুরু করলেন। বৃদ্ধ লোকটি বইয়ের পাতাগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিলেন যেন তিনি শুধু ছবি দেখছেন না, বরং সেই ছবিগুলোর মধ্যে ডুবে গেছেন। তার কণ্ঠে বিস্ময়, চোখে এক অদ্ভুত উত্তেজনা, আর তার মুখে শিশুসুলভ কৌতূহল। তিনি ধীরে ধীরে একটি ছবির দিকে আঙুল তুলে বললেন, আচ্ছা, আশ্চর্য ব্যাপার, তাই না? একটা ছবি মানুষের মনে কত রকম চিন্তা জাগাতে পারে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন শুধু একটা আঁকা ছবি আমাদের ভেতরে কত অদ্ভুত অনুভূতি তৈরি করতে পারে? তিনি বইটি একটু নিজের দিকে টেনে নিলেন, তারপর সামনের পাতার একটি গাছের ছবির দিকে আঙুল দেখালেন। এই যে এই 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 গাছটা দেখো, এর পাতাগুলো কিভাবে নিচের দিকে ঝুলে আছে, কেমন ভাঙা আর ক্লান্ত দেখাচ্ছে। তুমি কি কখনো এমন গাছ দেখেছো? আমার তো মনে হয় না। এই গাছগুলো যেন জীবন্ত, যেন তারা আমাদের দিকেই তাকিয়ে আছে। আর এদের দেখো, এরা সাধারণ মানুষ বলে তো আমার মনে হয় না। নেগ্রোদের মতো ঠিক নয়, বরং কিছুটা আমেরিকার আদিবাসীদের মতো, যাদের আমরা ইন্ডিয়ান বলি। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, কিছু মানুষের চেহারায় এমন বন্যতা থাকে যা মানুষকে অবাক করে দেয়। এই জন্তুটা দেখো, এর মাথাটা কুমিরের মতো, শরীরটা যেন ড্রাগনের মতো। আবার কোথাও কোথাও এমন সব প্রাণী আঁকা আছে যাদের দেখতে আধা বানর আধা মানুষ, কিন্তু এমন প্রাণী আমি জীবনে কখনো দেখিনি, যেন প্রকৃতি ভুল করে কিছু একটা তৈরি করে দিয়েছে। কিন্তু না, এগুলো কিছুই না, জানেন তো। এখন এখন তোমাকে সব থেকে ভয়ঙ্কর ছবিটি দেখাবো। এই বইয়ের আসল বিষয় এইখানেই। এই কথা বলতে বলতে তার গলা একটু কেঁপে উঠল, চোখ দুটো অস্বাভাবিকভাবে চকচক করতে লাগলো, তার হাত কাঁপছিল, কিন্তু বইয়ের পাতাগুলো তিনি এমন দক্ষতায় উল্টাচ্ছিলেন যেন বহুবার একই জায়গায় এসে থেমেছেন। বইটি যেন নিজে থেকেই খুলে গেল একটি নির্দিষ্ট পাতায়। 12 পৃষ্ঠা, দ্য পেজ নাম্বার 12। সেখানে ছিল এক ভয়াবহ দৃশ্য, একটি নরখাদকদের কসাইখানার ছবি। ছবিতে দেখা যাচ্ছিল একটা মানুষকে টুকরো টুকরো করে কাটা হয়েছে, চারপাশে ছড়িয়ে আছে বিচ্ছিন্ন হাত পা, কাঠের বেঞ্চির ওপর পড়ে আছে কাটা মাথা, আর এক কসাই
হাতে কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে, যেন সে কেবল নিজের কাজ করছে। ছবিটি দেখে আমার বুকের ভেতর ঠান্ডা শিহরণ বয়ে গেল। এমন দৃশ্য আমার কাছে ছিল অত্যন্ত জঘন্য, কিন্তু বৃদ্ধের মুখে ছিল সম্পূর্ণ ভিন্ন অভিব্যক্তি। তিনি ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বললেন, দেখেছ এমন দৃশ্য কি তুমি কোনো দিন দেখেছ? আমি প্রথম যখন এটা দেখি তখনই বুঝেছিলাম এটা সাধারণ ছবি নয়, এটা মানুষের ভেতরটাকে নাড়িয়ে দেয়, রক্তের মধ্যে কাঁপন ধরিয়ে দেয়। আমি বাইবেলে অনেক হত্যাকাণ্ডের কথা পড়েছি, যেমন এই মিডিয়ানীয়দের হত্যা। পড়তে পড়তে অনেক কিছু কল্পনা করেছি, কিন্তু কল্পনা আর চোখে দেখা এক জিনিস নয়। এই ছবির মধ্যে সব কিছু স্পষ্ট। এখানে একজন মানুষ নিজের চোখে দেখতে পারে কিভাবে একজনকে কেটে ফেলা হয়। না 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 না, হয়তো এটা পাপ, কিন্তু বলো তো, আমরা কি পাপ নিয়েই জন্মাই না? পাপের মধ্যেই বেঁচে আমরা থাকি না? ওই ওই লোকটাকে দেখো, কি সুন্দরভাবে কাটা হচ্ছে। ওই ওই যে কসাইটা প্রথমে তার পা দুটোকে আলাদা করেছে, দেখেছো তো, দেখেছো? আর আর ওই যে ওই বেঞ্চির উপর তার মাথাটা পড়ে আছে, পাশে একটা হাত, আর আর মাংস কাটার ব্লকের অন্য পাশে পড়ে আছে আর একটা হাত। অদ্ভুত, ভীষণ অদ্ভুত। যতবার আমি এই ছবিটা দেখি ততবার আমার শরীরের মধ্যে একটা শিহরণ বয়ে যায়। আমার চোখ সরাতে ইচ্ছে করে না, মনে হয় আরো দেখতে থাকি, আরো। বৃদ্ধ লোকটির চোখ তখন ছবির উপর স্থির। তার মুখে ছিল এমন এক মোহগ্রস্ত আনন্দ যা দেখে আমার শরীর শিহরিত হয়ে উঠল। ছবির ভয়াবহতা যতটা আমাকে আতঙ্কিত করছিল, তার চেয়েও বেশি ভয়ানক ছিল এই দৃশ্য। একজন মানুষ এমন নিষ্ঠুরতার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে। বৃদ্ধ লোকটি যখন নিচু গলায় কথা বলতে শুরু করলেন, তখন তার মুখের চেহারা এমন ভয়ঙ্কর হয়ে উঠল যে তা ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। ঘন লোমে ঢাকা মুখ, মোটা চশমার আড়ালে চকচক করা চোখ, আর ঠোঁটের কোণে বিকৃত হাসি, সব মিলিয়ে তাকে আর সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। তার কণ্ঠস্বর অদ্ভুতভাবে বদলে গিয়েছিল। তিনি জোরে কথা বলছিলেন না, বরং যত উত্তেজিত হচ্ছিলেন ততই তার গলা নিচু হয়ে আসছিল। কিন্তু সেই ফিসফিসানি চিৎকারের চেয়েও বেশি ভীতিকর লাগছিল। আমি নিজের ভেতরে এক অদ্ভুত আতঙ্ক অনুভব করছিলাম। এতক্ষণ যা কেবল অস্পষ্ট অস্বস্তি ছিল, তা এখন বাস্তব ভয় হয়ে আমার বুকের ওপর চেপে বসেছে। আমার মনে হচ্ছিল আমার পাশেই বসে আছে এক প্রাচীন, বিকৃত এবং ঘৃণ্য মানুষ, যাকে আমি গভীরভাবে ঘৃণা করতে শুরু করেছি। তার মানসিক অবস্থা যে স্বাভাবিক নয় তা নিয়ে আর কোনো সন্দেহ ছিল না আমার। তিনি প্রায় ফিসফিস করেই বলতে লাগলেন, আমি যেমন বলেছিলাম, একটা ছবি মানুষের মনে কি অদ্ভুত চিন্তা জাগাতে পারে। তরুণ বাবু, সত্যি বলতে কি আমি এই ছবিটার প্রেমে পড়ে গিয়েছিলাম। Yes, I was in love. এই ভল্টের কাছ থেকে বইটা ধার নেওয়ার পর আমি বারবার এই পাতাটায় খুলে দেখতাম
বিশেষ করে রবিবারে যখন পাদ্রী ক্লার্ক তার বড় সাদা পরচুলা পরে গির্জায় জোরে জোরে ধর্ম উপদেশ দিতেন, সবাই ঈশ্বরের কথা শুনত, আর আমি মনে মনে এই ছবিটার কথা ভাবতাম। একবার আমি একটা অদ্ভুত পরীক্ষা করেছিলাম। আরে মশাই, ভয় পাচ্ছেন নাকি? আরে ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। হাটে নেওয়ার আগে যখন ভেড়াগুলো জবাই করতাম, তার আগে এই ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতাম। তারপর দেখলাম ভেড়া জবাই করতে আগের চেয়েও বেশি আনন্দ লাগছে। All is hell. এই কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ এত নিচু হয়ে গেল যে অনেক শব্দই প্রায় শোনা যাচ্ছিল না। এদিকে বাইরে ঝড় আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। জানলার কাঁচ কাঁপছিল, বৃষ্টির শব্দ বেড়ে যাচ্ছিল, আর দূরে মেঘ গর্জন করছিল। কিছুক্ষণ পর এক প্রচণ্ড বজ্রপাত হলো। পুরো বাড়িটি কেঁপে উঠল, কিন্তু বৃদ্ধ লোকটি যেন কিছুই টের পেলেন না। তিনি নিজের ভাবনার মধ্যেই ডুবেছিলেন। তিনি আবার বলতে শুরু করলেন, কিন্তু তাতে আমার মন বলল না জানেন। তিনি ঠোঁট চেটে নিলেন। একটা অদ্ভুত লোভ আমাকে গ্রাস করছিল। ঈশ্বরের দোহাই, কাউকে যেন বলবেন না, কেমন? আমি শপথ করে বলছি, এই ছবিটা আমার মধ্যে এক ক্ষুধা জাগিয়েছিল, এমন এক খাবারের প্রতি লোভ যা আমি চাষ করে ফলাতে পারি না, বাজার থেকে কিনতেও পারি না। আরে ভয় পেও না, আমি কিছু করিনি, শুধু ভাবতাম যদি সত্যি মানুষ মানুষের মাংস খেত তাহলে কি হতো। মানুষ বলে মাংস শরীরে শক্তি দেয়, রক্ত বাড়ায়, জীবন বাড়ায়। তখন আমার মনে হলো যদি নিজের জাতের মাংস খাওয়া যায় তাহলে কি মানুষ আরো অনেক বেশি দিন বাঁচতে পারবে? হতেও তো পারে, কি বলেন? এই কথা শেষ করার আগেই ঘটনাটি ঘটল। আমাদের মাঝখানে খোলা ছিল সেই বই, নরখাদকদের ভয়ঙ্কর ছবিটি ঠিক সামনে। বৃদ্ধ যখন নিজের জাতের মাংস, দ্য মিট অফ ওন কাইন্ড, কথাটি ফিসফিস করে বলছিলেন, তখন হঠাৎ একটা শব্দ হলো। আমি নিচে তাকালাম। বইয়ের পাতার উপর একটি ছোট লাল ফোঁটা পড়ে আছে। প্রথমে আমার মনে হলো ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়ছে, কিন্তু বৃষ্টির জল তো লাল হয় না, তাই না? সেই উজ্জ্বল লাল ফোঁটা ছবির উপর ঝকঝক করছিল, ঠিক যেন ছবির ভেতরের রক্ত বাস্তবে বেরিয়ে আসছে। বৃদ্ধ সেটি দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে চুপ করে গেলেন, ধীরে ধীরে মাথা তুলে ওপরের সিলিংয়ের দিকে তাকালেন। আমিও তার দৃষ্টি অনুসরণ করলাম। আমাদের ঠিক মাথার উপর পুরনো সিলিংয়ের আলগা প্লাস্টারের মধ্যে একটি বড় অনিয়মিত রক্তের দাগ দেখা যাচ্ছিল, আর আমার চোখের সামনেই সেটি ধীরে ধীরে আরো বড় হয়ে ছড়িয়ে পড়ছিল। আমি আতঙ্কে নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম।
চিৎকার করার শক্তি আমার ছিল না, শরীর আমার নড়ছিল না। আমি শুধু চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেললাম। ঠিক সেই মুহূর্তে আকাশ বিদীর্ণ করে নেমে এলো ভয়ঙ্কর এক বজ্রপাত। এক প্রচণ্ড শব্দে মনে হলো পৃথিবী ভেঙে পড়ছে। পুরো বাড়িটি কেঁপে উঠল। দেয়াল, ছাদ, কাঠের বিম সব একসঙ্গে যেন ভেঙে পড়তে শুরু করলো। এক মুহূর্তের মধ্যে সেই অভিশপ্ত, রহস্যে ঘেরা পুরনো বাড়িটি সম্পূর্ণ যেন ধ্বংস হয়ে গেল। আর সেই ভীষণ দৃশ্যের আঘাতে আমার মন যেন অন্ধকারে ডুবে গেল। আমি জ্ঞান হারালাম। হয়তো সেটাই আমার জন্য আশীর্বাদ ছিল, কারণ যদি আমি সব কিছু সচেতনভাবে দেখতাম, তবে হয়তো আমার মস্তিষ্ক আর কখনো স্বাভাবিক থাকতো না। শুনছিলেন দ্য পিকচার ইন দ্য হাউস, এইচপি লাভক্রাফটের লেখা একটি গল্প। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পটি সম্বন্ধে আপনাদের মতামত জানাবেন। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন যে আপনারা এইচপি লাভক্রাফটের আরও গল্প চান কিনা।